কাল 10:30। এইমাত্র নীলের ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করে অভ্রের বুকে। নীল মাথাটা একটু উপরে তুলে অভ্রের ফেসের দিকে তাকায়। অভ্র ঘুমিয়েছে। ঘুমন্ত অবস্থায় অভ্রকে নিষ্পাপ আর অনেক কিউট লাগছে। নীল অভ্রর কপালে সময় নিয়ে একটা চুমু খায়। অভ্র হালকা নড়ে উঠে নীলের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। মেজর সাহেব শুনছেন? অভ্র চোখ বন্ধ রেখে বলল, মিষ্টি বউ, শুনছি, বলো। এইবার আমাকে ছাড়েন। আর কিছুক্ষণ এভাবে থাকো না মেজর সাহেব। কথা বাজে, খবর আছে। 10:30 বাজে, এইবার উঠতে হবে। না উঠলে হয় না? না হয় না, ছাড়েন এবার। মিষ্টি বউ, তুমি সবসময় পালাই পেলাই করো কেন বলো তো? কিছু সময় আমার কাছাকাছি থাকলে কী হয়? আপনি বলতে চাইছেন আমি যেন সবসময় আপনার কাছাকাছি থাকি, তাই তো? আচ্ছা ঠিক আছে, থাকবনি। এইবার আমাকে ছাড়েন। অভ্র নীলকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নীল ফ্রেশ হতে চলে যায়। অভ্র বেডে শুয়ে থেকে নীল যাওয়ার দিকে তাকিয়ে মুচকে আসে অভ্র। মিনিট 10 পর ফ্রেশ হয়ে বের হয়ে আসে নীল। মেজর সাহেব, আর কত ঘুমাবেন? এইবার উঠে পড়েন। অভ্র উঠে বসে বেড থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 5-এর মধ্যে অভ্র ফ্রেশ হয়ে বের হয়ে আসে। পুরো রুমে চোখ বুলিয়ে দেখে নীল রুমে নেই। তার মানে নিচে চলে গেছে। অভ্র টাওয়াল দিয়ে হাত মুখ মুছে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে নীল চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে নাস্তা করছে। অভ্র নীলের পাশের চেয়ারে গিয়ে বসে। মিষ্টি বউ, আমাকে রেখে একা একা চলে এলে কেন? আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে সাথে নিয়ে আসতে হবে? কথাটা ভালো করে বলা যায়, তাই না? আপনি আমার সাথে ভালো করে কথা বলতে আমার ভালো লাগে না। অভ্র আর কিছু বলে না, খাবারে মনোযোগ দেয়। বাজারের ব্যাগ হাতে নিয়ে হাজির হয় ফাতেমা। বাজারের ব্যাগটা অভ্রর দিকে এগিয়ে দেয়। আম্মু, বাজারের ব্যাগ দিয়ে আমি কি করব? মিশনে যাবি আর কি? বাজার ব্যাগ নিয়ে কেউ মিশনে যায়? তাহলে কোথায় যায়? বাজারে যায়। বাজার করতে জানিস যেহেতু, সেহেতু আবার কথা জিজ্ঞাসা করছিস কেন? এখন বেশি কথা না বলে বাজার যা। আমি বাজার যাব? রিয়েলি আম্মু? তুমি জানো না আমি যে বাজার করতে পারি না? অভ্রর কথা শুনে নীল বলে ওঠে, হায় আল্লাহ, এত বড় বেটা বাজার করতে পারে না। একটা পিচ্ছি তো আজকাল বাজার করতে পারে, আর আপনি বলছেন আপনি পারেন না? বলছি, কারণ আমি কখনো বাজার করিনি। কখনো করেননি, তাই এখন করবেন? অভ্র কিছু বলতে যাবে তার আগে ফাতেমা বাজারে একটা অভ্র হাতে ধরে দিয়ে বলে, নীল ঠিকই বলছে, যা বাজার করে নিয়ে। মেজর সাহেব, এক হালি পাঙাশ মাছ নিয়ে আসেন তো। পাঙাশ মাছ হালিতে হয় না, কেজিতে হয়। হালিতে হোক বা কেজিতে হোক, আপনি পাঙাশ মাছ নিয়ে আসেন। সরি বউ, আমি পাঙাশ মাছ আনতে পারবো না। কেন? পাঙাশ মাছ কিনতে আমার শরম করবে। পাঙাশ মাছ কিনতে শরমের কী আছে আজব? অভ্র কিছু বলতে যাবে তার আগে নীল বলে ওঠে, আমি কিছু শুনতে চাই না। আপনাকে পাঙাশ মাছ আনতে হবে। না আনলে হয় না? না হয় না। অভ্র বাজারের ব্যাগটা নিয়ে বের হয়। অভ্র মুখটা দেখার মতো ছিল। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, যার ভয়ে পুরো ক্যান্টনমেন্ট কাঁপে, সে এখন পাঙাশ মাছের বাজারে যাচ্ছে। 20 মিনিটের মধ্যে বাজারে পৌঁছে যায় অভ্র। বাজারে ঢুকে সবাইকে অভ্র সালাম দেয়। মাছের দোকানদারের সামনে গিয়ে দাঁড়াতে মাছওয়ালা মামা বলে, স্যার কী লাগবে? অভ্র আমতা আমতা বলে, এক হালি পাঙাশ মাছ। মাছওয়ালা মামা হাঁ করে তাকিয়ে থাকে অভ্র দিকে। স্যার, পাঙাশ মাছ হালিতে না, কেজিতে হয়। অভ্র মুখ গম্ভীর করে মনে মনে বলে, এই পাগল বউয়ের সাথে থেকে আমিও পাগল হয়েছি। মাছ হালিতে হয় না জানার পর পাগলের মতো হালিতে দিতে বলছি। মামা, আপনি বড় থেকে এক হালি দুর্বল। আপনি বড় থেকে 4টা পাঙাশ মাছ দেন। দুপুর 12টা, মাথার উপর কড়া রোদ। জানালা গলে সেই রোদ এসে রান্নাঘরে মেঝেতে পড়ছে। বাইরে গরম হওয়া। মেহেরিন রান্নাঘরে আজ গরম মশলার গন্ধে মম্মা। মেহেরিন আজকে একটা মিশন একটাই, মাহিনের জন্য স্পেশাল চিকেন কষা বানানো। ওর পরনে হালকা মেরুন রঙের একটা থ্রি পিস, চুলগুলো ক্লিপ দিয়ে উপরে আউটানো।
গরমে কপালে বিন্দু বিন্দু ঘাম। ঘাড়ে হঠাৎ কারো গরম নিঃশ্বাস অনুভব হতে কেঁপে ওঠে মেহরিন। হাতের খুন্তিটা কড়াইয়ের গায়ে পড়ে গিয়ে টুং করে শব্দ হলো। মেহরিন ঘাড় না ঘুরে বুঝে গেল মানুষটাকে। মাহিন। মাহিন উত্তর দিল না, বরং মেহরিনকে পেছন থেকে জড়িয়ে ধরল। শক্তপোক্ত দুই হাতে মেহরিনকে আঁকড়ে ধরল। ধীরে ধীরে মাথাটা নিচু করে আবার মেহরিনের ঘাড়ে মুখ বসিয়ে দিল। গরম নিঃশ্বাস মেহরিনের ঘাড় ছুঁয়ে যেতে মেহরিন আবার কেঁপে উঠল। এবার হাত থেকে খুন্তিটা সত্যি সত্যি পড়ে গেল। ঝনঝন করে শব্দ করে ফ্লোরের টাইলস। মাহিন, কি করছোটা কি? মাহিনের স্পর্শ আর গভীর হলো। সে মেহরিনে ঘাড়ে নাক ঘষল। মেহরিন ছুটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। মাহিনের বাহু বাঁধন লোহার মতো শক্ত। মাহিন, ছাড়ো, ডিস্টার্ব করো না, রান্না ঠিক মতো করতে দাও। করো না। আমি কি রান্না করতে নিষেধ করছি নাকি? তোমার রান্না তুমি করো, আর আমার কাজ আমাকে করতে দাও। তোমার কাজ মানে? রান্নাঘরে তোমার কি কাজ? বর্তমান আমার প্রজেক্ট রান্নাঘরে আছে, তাই আমার কাজ বা রান্না করো। ও আচ্ছা আচ্ছা, তাই? এখন আমি মিটিংয়ে জয়েন করবো। ঠিক মতো মিটিং করতে দাও। আজকে ডিস্টার্ব করো না, কেমন? এত মিটিংয়ে জয়েন করা লাগে না, ছাড়ো তো। যে কোনো সময় মা এসে দেখে ফেলবে, কেউ আসবে না। আর আসলে সমস্যা নেই, আমি তো লাইসেন্স করে বউয়ের সাথে মিটিং করছি, অন্য কারোর সাথে নাই। মাহিন, দেখো, এমনিতে মাথা অনেক গরম। গরমের মধ্যে রান্না করতে অসহ্য, গরমের জ্বালা সহ্য হচ্ছে না। আর তুমি আবার নতুন করে জ্বলতে আসিও না তো। আমি তোমাকে জ্বালাই, তুমি কেন জ্বলতে যাবে? আমাকে তো জ্বালাচ্ছে আমার জামাই। আমি তোমায় জ্বালাতন হলে তুমি হলে আমার প্রশান্তি। মেহরিন, হয়েছে হয়েছে, এবার ছাড়ো, নয়তো তরকারি পড়ে যাবে। মাহিন ছাড়ল না, বরং মেহরিনকে নিজের দিকে ঘুরিয়ে নিল। মেহরিনের কোমর জড়িয়ে ধরে মেহরিনকে কাছে টেনে নিল। নিজের ঠোঁট দুটো দিয়ে মেহরিনে দখল করে নিল। মিনিট পাঁচেকের মেহরিনের ঠোঁট দুটো মুক্ত করে দিল মাহিন। ছাড়া পেয়ে মেহরিন হাঁপাচ্ছে, ওর ঠোঁট কাঁপছে। মাহিন মুচকে আসলো। সেই হাসিতে কোনো দুষ্টুমি নেই, শুধু তৃপ্তি। দুপুর দুটো। বেডের উপর হাত পা মেলে চিত হয়ে শুয়েছে নীল। নীলের এই অবস্থা দেখে নীলের দিকে ভুরু উঁচে তাকা অব্র। কী ব্যাপার মিষ্টি বউ, এভাবে হাত পা মেলে শুয়ে আছে কেন? উদ্যম লাগছে তাই? কোন কারণে উদ্যম লাগছে? আজকে পাঙাশ মাছ পেয়ে ভাত বেশি খেয়ে ফেলছি, তাই এখন উদ্যম লাগছে। পাঙাশ মাছ হলে ভাত বেশি খেতে পারো বুঝি? একটু বেশিই খেতে পারি। হা করে থাকা পাঙাশ মাছে আমার মতো পছন্দের, অনেক পছন্দের। বউ, আমাকে একটু শোয়ার সুযোগ দাও, আমারও উদ্যম লাগছে। নীল এবার ঠিক করে শুই। নীলের পাশে অভ্র শুয়ে পড়ে। কয়েক মিনিট পর নীল অভ্রের কাছে এসে অভ্রের বুকে মাথা রেখে অভ্রকে জড়িয়ে ধরে। অভ্র নীলকে নিজের বুকে আগলে নেয়। মিষ্টি বউ, আরে ওকে? ওকে। এই কথা বলে নীল চোখ বুঝে। অভ্র নীলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে নীল আর অভ্র দুজনে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা 6টা। এক হাতে ফোন আর অন্য হাতে শপিং ব্যাগ নিয়ে দৌড়ে শপিং মল থেকে বের হয়ে যাচ্ছে ঈশা। বসা থেকে বারবার কল দেওয়ায় তারা একটু বেশি। শপিং মলে গেটের সামনে যেতে একটা পুরুষের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঈশা। শপিং ব্যাগ ছিটকে পড়ে যায় একটু দূরে। সামনে থাকা ছেলেটার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে যায়। দুজনে দুজনের দিকে তাকায়। ঈশানকে দেখে ঈশা রেগে গেল। ঈশাকে দেখে ঈশানের মাথায় শয়তানি বুদ্ধি চেপে থাকে। আপনি কি অন্ধ, চোখে দেখেন নাকি? ঈশান কপাল কুঁচকে ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, আমি অন্ধ নাকি তুমি অন্ধ? তুমি নিজের চোখে দেখো না? আমি তাড়াহুড়ো ছিলাম, তাই আপনাকে খেয়াল করিনি। কিন্তু আপনি আপনি তো ইচ্ছে করে ধাক্কাটা দিলেন। তারা? এত তারা কিসের তারা? এত কিসের তারা সেটা আপনাকে বলতে যাবো কোন দুঃখে? ঈশান ফোনের আঙুলে স্ক্রিনে আঙুল বলল, অন্ধ মেয়ে দেখে তোমার জন্য আমার 1,70,000 টাকার ফোনটার কী অবস্থা? এখন তোমাকে আমার ফোনের ক্ষতিপূরণ দিতে হবে। আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না, কারণ আমি আপনাকে ধাক্কা দিইনি।
বরং আমাকে ধাক্কা দিয়েছেন। আমি ধাক্কা দিয়েছি না তুমি ধাক্কা দিয়েছো? আপনি ধাক্কা দিয়েছেন। তুমি ধাক্কা দিয়েছো। আমি ধাক্কা দেইনি, আপনি ধাক্কা দিয়েছেন। শুনেন মিস, ভুল করলে স্বীকার করা শিখুন। যেখানে আমি ভুল করিনি সেখানে স্বীকার করার কথা আসছে কোত্থেকে? শুনুন মিস্টার, ভুল আপনার। সো নিজের ভুল স্বীকার করুন আর আমাকে সরি বলুন। কোন দুঃখে আমি তোমাকে সরি বলো? দুঃখে নয়, ভুলে। আপনি ভুল করছেন। ভুল করলে যে সরি বলতে হয় সেই ম্যানার্সটুকু শিখেন। নিজে ম্যানার্স শিখে নেই আবার আসছে আমাকে ম্যানার্স শিখাতে। কী বললেন আপনি? আমি ম্যানার্স শিখি নেই? আপনি ম্যানার্স শিখে নেই। আপনার 64 গোষ্ঠী ম্যানার্স শিখে নেই। ঈশার ঝগড়ার বাড়তে লাগলো। শপিং মলের লোক জড়ো হয়ে গেছে। লোক জড়ো হয়ে যায়, দুজনে থেমে যায়। শপিং মল হয় বেঁচে গেলেন। নয়তো আজকে বুঝিয়ে দিতাম এই ঈশান চৌধুরী কী জিনিস। নো মিস্টার, নো। শপিং মল হয় আপনি বেঁচে গেছেন। নয়তো আজকে আপনাকে আমি বুঝিয়ে দিতাম এই ঈশা কী জিনিস। ঈশার দিকে এক পলক তাকিয়ে চলে যায়। ঈশান ঈশা ঈশার ঈশানের যাওয়ার দিকে তাকে মুখ ভেঙচি দেয়। তারপর শপিং মলে ব্যাগটা হাতে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায়। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 16। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।